আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর 2.5 ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতি কেমন দেখছেন? আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ সুমনা, আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যেটি দেখছি যে আজকে আসলে আপনার প্রথম 3 ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সূচক 9 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 4960 পয়েন্টে। আর আমরা যদি লেনদেন ভলিউমের কথা বলি, যে আমরা লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে আজ ঢাকার পুঁজিবাজারে। আমরা দেখছি এখন পর্যন্ত ঢাকায় লেনদেন হওয়া শেয়ারগুলোর ভিতরে 212টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, আর দাম কমার তালিকায় রয়েছে 109টি কোম্পানির ক্ষেত্রে, যদিও দামের কোনো তারতম্য ঘটেনি 69টি কোম্পানির শেয়ারের। আর যদি আমরা লেনদেন ভলিউমের কথা বলি, প্রথম 3 ঘন্টায় আমরা দেখছি ঢাকার বাজারে লেনদেন হয়েছে প্রায় 250 কোটি টাকার মতো। তো এই হচ্ছে মোটামুটি আজকের বাজার। তবে এর সাথে যদি আমি গতকালকের একটু তুলনা করি, গতকাল আমরা দেখছিলাম ঢাকার বাজারে সূচক আপনার 36 পয়েন্ট বেড়েছিল। এছাড়া লেনদেন হয়েছিল প্রায় 380 কোটি টাকার শেয়ার। তো এই হচ্ছে মোটামুটি আপনার বাজারের পরিস্থিতি। তো বাজারে খানিকটা ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করছি আজকের এই বাজারে। আমাদের সাথে বাজার সম্পর্কে বিস্তারিত কথা বলবেন রাশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের পোর্টফোলিও ম্যানেজার রাইস আহমেদ রশিদ। আমরা তার কাছ থেকে বাজার নিয়ে বিস্তারিত জেনে আসবো। জনাব রাইস আহমেদ রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারের যে আমরা আজকে অবস্থা দেখছি, আজকের বাজারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আমি যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে বাজারটা আমরা সবসময় দেখে এসেছি, যখন 4500 থেকে 9500 ইন্ডেক্সের দিকে থাকে, তখন যারা সাইডলাইনে বসে থাকে ওরা কিন্তু টুকটুক করে ইনভেস্টমেন্ট করা শুরু করে ফেলে, 1 নম্বর। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যারা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে আইসিবি রিসেন্টলি 1500 কোটি টাকার মতো পেয়েছে ইনভেস্টমেন্ট করার জন্য। তারাও টুকটুক করে ইনভেস্টমেন্ট করা শুরু করেছে অলং উইথ আদার ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। তারা সবাই যেহেতু টুকটুক করে কেনা শুরু করেছে, এটা বাকি বিনিয়োগকারীদের মধ্যে একটা সাইকোলজিক্যাল এফেক্ট তৈরি করে যে বড়রা যেহেতু শুরু করেছে ইনস্টিটিউশনরা, আমরা আস্তে আস্তে একটু শুরু করি। 3 নম্বর হচ্ছে লাস্ট উইকের দিকে বা তার আগে যেটা আমরা দেখে এসেছি, অনেক ফোর্স সেল হতো। ওই ফোর্স সেলটা এখন কিছুটা কমে এসেছে, যার কারণে বাজারে ওই অর্থে ওই ফোর্স সেলের প্রেশারটা নাই, যার ফলে আপনি যে ইন্ডেক্সটা দেখছেন সেটা স্টেবল আছে। মানে জি বাজারে এখানে কয়েকটি বিষয় আসলে না বললে নয়, সেটি হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, এদের কি অবস্থা রয়েছে? আমরা দেখছি যে সূচক, আপনি দেখেছেন যে আপনার ডিএসইএক্স যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক, সেটি কিন্তু 5000 পয়েন্টে নিতে অবস্থান করছে। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে বিনিয়োগকারীদের কি অবস্থা, বড় এবং ছোট বিনিয়োগকারী বড় ছোট। আমি একটু এর আগে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আরেকটা পয়েন্টে মিস করেছি, সেটা হচ্ছে এগুলার সাথে সাথে একটা পলিটিক্যাল একটা জিনিসও আছে, একটা পলিটিক্যাল ফ্যাক্টর কাজ করছে, যার কারণে বাজারটা সামওয়াট একটু পজিটিভ আপনি বলতে পারেন যে তারেক সাহেব কি ফেরত আসতেছে, হয়তো ফেরত চলে আসতেছে। এইটারও একটা পলিটিক্যাল একটা জিনিস কাজ করতেছে along with the other 3 points that I've mentioned earlier. Coming to বিনিয়োগকারীর কি অবস্থা, সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল, আমি যে মানে এখন ওভারঅল ডিএসসি এর পিই রেশিও যেটা ইটস সামওয়্যার বিটুইন 9 to 9.5। তো এখন আপনি যেই শেয়ার কিনবেন, ভালো শেয়ার, ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার, আমি আশাবাদী যে আপনি টুডে অর টুমরো এটার থেকে একটা ভালো রিটার্ন পেতে পারেন, বিকজ এখন সব ইজ আন্ডার প্রাইসড। তো এই হিসাবে ভালো একটা রিটার্ন যেখানে ইনভেস্ট করতে পারে। এখন যারা হাই নেট ইন্ডিভিজুয়াল যারা আছে, ওরা কিন্তু মোরলেস এখনো সাইডলাইন্সে বসা। আমি ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কথা বলেছি যে ওরা সামওয়াট টুকটুক করে কেনা শুরু করেছে। হাই নেট যারা আছে ওরা কিন্তু এখনো আনসার্টেনিটিজের কারণে বসা আছে, যার ফলে আমরা দেখি যে ইন্ডেক্সটা স্টেবল থাকলেও ভলিউমটা কিন্তু কম, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হাই নেট যারা আছে, যারা বিনিয়োগ করে বড় ছোট, ওদের ভিতরে এখনো আনসার্টেনিটি, অ্যাংজাইটি এগুলো কাজ করতেছে। আচ্ছা, এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাজারে কিন্তু আপনার ভালো স্টক নেই, ভালো শেয়ার নেই, দীর্ঘদিন ধরে কিন্তু আমরা নতুন কোনো আইপিও দেখছি না। সেক্ষেত্রে আপনার যে আইপিও নীতিমালা নিয়ে যেটা খসড়া নিয়ে কথাবার্তা হচ্ছে, সেটার বিষয়ে আসলে আপনার কি অবস্থা, আপনারা ব্রোকারেজ হাউসগুলো কিভাবে দেখছেন? যদি ভালো আইপিও আসে তাহলে কিন্তু অটোমেটিক এটা বাজারে
বড় ইনভেস্টর, ভালো ইনভেস্টরদেরকে নিয়ে আসবে। এখন ফর এক্সাম্পল বিদেশে যেরকম নিউ ইয়র্কে যখন গুগল আসছে, গুগল যখন লিস্টেড হলো, তখন কিন্তু এটার সাথে অনেক ভালো ভালো ইনভেস্টর আসছে। আসার পরে ওইটার কিন্তু আপনার ওরা মার্কেটে পার্টিসিপেশনটাও আরও বড় হয়ে গেছে, ওদের মার্কেটটাও বড় হয়ে গেছে। ওয়াই? বিকজ গুড কোম্পানিজ কেম। এই জন্য আমাদের এখানে ভালো কোম্পানিগুলা, স্ট্রং যেগুলা, ওগুলা আনা অনেক ইম্পর্টেন্ট। এখন এখানে কি বাধা, কি কাজ করছে? এখন এখানে আইপিওর যে মেইন বাধা সেটা হচ্ছে আপনি ব্যাংকে যান, ইউ উইল গেট ইউর লোন ইস্যুড কুইকার দেন আইপিও। মানে আপনি আইপিও করতে আসেন, এখানে অনেক পেপার ওয়ার্ক, অনেক বিউরোক্রেসি সময় লেগে যায়। সো আপনি এজ আ বড় ব্যবসায়ী, আপনি টাকাটা এখন প্রয়োজন, আপনি তো বাজারে আসতেছেন টাকাটা উঠানোর জন্য। আপনার যদি ব্যাংক থেকে তাড়াতাড়ি টাকাটা চলে আসে, আপনি এখন আইপিওতে সময়টা তো ক্ষেপণ করার আপনার ওই সুযোগটা এখন নেই। আমরা আশা করছি যে আমরা আশা করছি দ্রুত আইপিও গুলো আপনার মার্কেটে চলে আসবে। আশা করি ইনশাল্লাহ। ওটা তো এখন ডিপেন্ড করে যে আমরা কি পাই এখানে। আর আপনার সাথে যেটা কথা হচ্ছিল আবার পোর্টফোলিও এখনের কি করা উচিত, যেটা উই ওয়ার ডিসকাসিং, সেটা হচ্ছে আপনার যে শেয়ারে কনফিডেন্ট, যে ধরেন আপনি আগে বিনিয়োগ করে আসছেন, এই শেয়ারে আপনি এখান থেকে টাকা কামাইছেন, আপনি ইন্ডেক্স, ভলিউম ওগুলা তো আছেই, সাইড বাই সাইড রেখে আপনি আপনার স্ক্রিনে ওই 4-5টা ইনস্ট্রুমেন্টগুলো খুলে রাখেন, ওইটাতে এনাফ ফ্লাকচুয়েশন হয় আপনাকে ট্রেড করে 10%, 5% যাই হোক, আপনি একটা কিছু মার্জিন আপনি এই বাজারেও আমি আশা করি যে আপনি পাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ইয়াসমিন সুমনা, আসলে এখন পর্যন্ত যতটুকু শুনছিলাম যে প্রথম 3 ঘন্টার লেনদেন পরিস্থিতি শুনছিলাম, এবং একই সাথে আমরা বাজার পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের পোর্টফোলিও ম্যানেজার। তো আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল। ইমন, ধন্যবাদ আপনাকে। আস্থা ফেরানোই সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কাজ হবে বলে জানিয়েছেন ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান আইয়ুব মিয়া। তার বিশ্বাস, ধারাবাহিকভাবে 5 ব্যাংক যখন মার্জ হয়ে যাবে, তখন সম্মিলিত ইসলামী ব্যাংকই হবে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক। খেলাপি ঋণের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না তিনি। সম্মিলিত ইসলামী ব্যাংকের দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গভর্নরের সাথে দেখা করতে বাংলাদেশ ব্যাংকে যান নবনিযুক্ত চেয়ারম্যান আইয়ুব মিয়া। প্রায় ঘণ্টাখানেক ধরে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি তিনি। নতুন চেয়ারম্যান বলেন, তার প্রথম এবং প্রধান কাজ হবে গ্রাহকের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনা। 5টি ব্যাংক একসাথে সংযুক্ত হচ্ছে, এটার জন্য বাংলাদেশ ব্যাংক যথেষ্ট কাজ করছে। গভর্নমেন্টের পক্ষ থেকে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকগুলো কারিগরি টিম কাজ করছে, এবং আমি আশা করছি যে সব কিছু সিস্টেমেটিক্যালি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এবং আমাদের প্রথম কাজই হচ্ছে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। তিনি জানান, 5টি ব্যাংক মার্জ হবে ধীরে ধীরে। পুরো মার্জ প্রক্রিয়া শেষ হলে সম্মিলিত ইসলামী ব্যাংক হবে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক। নতুন ব্যাংকটাকে একটা অবয়বের উপরে দাঁড় করানো, এটাই তো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে আইন কানুন বিধিবিধানের আওতায় যে 5টি ব্যাংকের সাথে সম্পৃক্ত করা হচ্ছে, সেটাকে এর মধ্যে কীভাবে মার্জ করা যায় অত্যন্ত সুন্দরভাবে, সেই চেষ্টাটা। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী মার্জ হতে যাওয়া ইসলামী 5 ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ 1,52,000 কোটি টাকা। বিপরীতে ঋণ ছাড়িয়ে গেছে 2 লাখ কোটি টাকার বেশি। বিপুল এই ঋণের বড় অংশই খেলাপি। গ্লোবাল, ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 92% বেশি ঋণ খেলাপি। তবে 5 ব্যাংক হিসেব করলে তা দাঁড়ায় 77%। বিপুল এই খেলাপি ঋণ কিভাবে উদ্ধার করবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। পরপর 2 বার বাড়ার পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ 1050 টাকা পর্যন্ত কমেছে। গতকাল বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে আজ থেকে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,11,095 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,01,496 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,72,709 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,43,689 টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে কৃষিতে প্রবৃদ্ধির বড় অংশ ফসলের পরিবর্তে প্রাণী সম্পদ ও মৎস্য থেকে আসছে।
এছাড়া আবাদযোগ্য জমির হ্রাস, জলবায়ু পরিবর্তনগত ঝুঁকি, দুর্বল অবকাঠামো এবং সীমিত বৈচিত্র্য ফসলের প্রবৃদ্ধিকে মন্থর করেছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত বাংলাদেশের কৃষি ও খাদ্য ব্যবস্থাপনার প্রেক্ষাপট শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে। BIDS এর গবেষকরা জানান, অভ্যন্তরীণ মৎস্য চাষ ধারাবাহিকভাবে বাড়লেও সামুদ্রিক মৎস্য আহরণ কমেছে। সেমিনারে বক্তারা বলেন, কৃষিকে টিকিয়ে রাখতে হলে প্রক্রিয়াজাত খাদ্যের ওপর মনোযোগ দিতে হবে। দিনাজপুরে শীতের সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় প্রতিদিনই দাম নিম্নমুখী। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, বাজারে কি কি সবজি এসেছে আর দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি জানেন যে উত্তর অঞ্চলে আসলে শীতের প্রকোপ যেমন বাড়ছে, ঠিক শীতের সাথে পাল্লা দিয়েই শীতকালীন যে সবজির সরবরাহ বাজারে উপস্থিতি অনেক বেশি বেড়েছে। আপনি জানেন যে শীতকালীন মানেই বাঁধাকপি, ফুলকপি, আলু, টমেটো, গাজর। আমরা দেখেছি যে বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণে বাজারে সবজি রয়েছে। যেমন আপনাকে একটু বলি, ফুলকপি আজকে বাজারে যদি একটু বলছি তাহলে 30 থেকে 35 টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে। বাঁধাকপিও 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। গাজর 50 থেকে 60 টাকা, সিম 50 থেকেও 60 টাকা, বেগুন 40 থেকে 50 টাকার মধ্যে বেগুন পাওয়া যাচ্ছে। মূলা পাওয়া যাচ্ছে সবচেয়ে কম দাম, অর্থাৎ 15 টাকা থেকে 20 টাকার মধ্যে মূলা পাওয়া যাচ্ছে। কাঁচামরিচ 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো 60 থেকে 70 টাকা, শসা 30 থেকে 35 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পাতাযুক্ত পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে মাত্র 30 থেকে 40 টাকা কেজি দরে। এবং নতুন বা আলু কিন্তু বাজারে আমরা দেখেছি যে এসছে, এবং এই নতুন আলুও কিন্তু এবছরের জন্য সর্বনিম্ন যে ব্যয়টি দাম সেটি হচ্ছে যে 40 থেকে 50 টাকার মধ্যেও কিন্তু নতুন আলু পাওয়া যাচ্ছে, এবং পুরাতন আলু মাত্র 16 থেকে 17 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যার কারণে বিক্রেতারা বলছে যে এই অঞ্চলে যেহেতু শীতকালীন সবজির উৎপাদন বেশি হয়ে থাকে, এবং এই বর্তমান সময়ে শীতকালীন সবজির ব্যাপক পরিমাণ কিন্তু বাজারে উপস্থিতি রয়েছে, সরবরাহ বেশি, এবং এতে করে চাহিদা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এবং ক্রেতারা বলছে যে বাজারে যেহেতু শীতকালীন সবজির দাম অনেক কমে আসছে, এবং তারা সাধ্যের মতন কিন্তু পছন্দ মতো সবজি ক্রয় করতে পারছে। সব মিলে কাঁচা বাজারের একেবারে স্বস্তিতে রয়েছে দিনাজপুরের মানুষ। সুমনা। সুলতান, ধন্যবাদ আপনাকে। পটুয়াখালীতে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। পুরো দমে চলছে ধান কাটা, মাড়াই ও বিক্রি। তবে বাম্পার ফলন হলেও উৎপাদন খরচ বেশি হওয়ায় ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। পাকা ধানের মৌ ঘ্রাণে ভরে গেছে পটুয়াখালীর বিস্তীর্ণ মাঠ। ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় বিগত বছরগুলোর তুলনায় এবছর ধান উৎপাদনে অনেক বেশি খরচ হয়েছে বলে জানান চাষিরা। তাই ধানের সঠিক মূল্য না পেলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা তাদের। এবছর যে খরচ, ওষুধের দাম, সারের দাম অনেক বৃদ্ধি। এবছর ধানের দাম যদি এত কম থাকে আমরা কৃষকরা তো মাঠে মারা যাবো। ওষুধ পানিতে যে খরচ, এতে আমরা ধানের দাম 1500 টাকা না হইলে আমরা হাঁটতে পারতেছি না। জেলায় এবার 1,90,000 হেক্টর জমিতে প্রায় 8 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কম রোগবালাই, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হওয়া এবং চাহিদা অনুযায়ী বৃষ্টিপাতের কারণে এবার ফলন ভালো হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। খাদ্য অধিদপ্তর সেখানে পর্যাপ্ত পরিমাণ ধান সংগ্রহ করার পরেও আরও অতিরিক্ত অনেক ধান থাকবে। এই পর্যায়ে হয়তো কৃষক কিছুটা ধানের দাম কম পাচ্ছে। আশা করি অদূর ভবিষ্যতে কৃষক বাজারে ধানের ন্যায্য মূল্য পাবে। তিনি জানান, এবার 38 টাকা কেজি দরে 50,000 মেট্রিক টন আমন ধান কিনবে কৃষি বিভাগ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, DMTCL এবং NX কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে মেট্রো রেলের এক্সক্লুসিভ ইনসাইড ব্র্যান্ডিং সার্ভিসেস বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই আয়োজনের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হলো। সোমবার সকালে ডিএমটিসিএল কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন ডিএমটিসিএল এর যুগ্ম সচিব ও কোম্পানি সচিব খন্দকার এহতেসামুল কবির এবং এনএক্স কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক শরীফ সাব্বির। দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা মনে করেন এই উদ্যোগ ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও এগিয়ে নেবে। দর্শক, এই ছিল আজকের দীপ্ত বাণিজ্য সংবাদে। এবারে দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।